একবার না পারিলে দেখা শতবার। ভারতে এই আরসোলা পার্টি তো না, আসলে তাদের পিছনে যে শক্তি আছে তারা মনে হয় যে ভারতে এই ফর্মুলাই করতে যাচ্ছে। তাদের বিশাল ডলারের শক্তি আছে, তাই না? যে আমেরিকার এই যে ডলারকে কেন খর্ব করতে হবে, এজন্যে কেন ব্রিক্স দেশগুলো উঠে পড়ে নামছে এবার দেখছেন? কারণ এই ডলার আন্তর্জাতিক বিনিময়ের একমাত্র গ্রহণযোগ্য এবং সবচাইতে একমাত্র না, মানে সবচাইতে বেশি গ্রহণযোগ্য মাধ্যম হয় আমেরিকা। স্রেফ কাগজের ডলার ছাপিয়ে দিয়ে যে কোনো দেশে এগুলো পাঠিয়ে তারপরে কিন্তু সেই দেশ অশান্ত করে একেবারে পুরো ধ্বংস করে দিতে পারে। আর যে কোনো দেশে মনে করেন এখন এই যে বাজার অর্থনীতির যে এখন যে যুগ শুরু হয়েছে, এখানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। টাকা এখন আগে বলা হতো যে ঈশ্বর হলো ওই সেকেন্ড গড হলো ওই টাকা, আর এখন যে অবস্থা, মানে আমরা যে যুগে এখন প্রবেশ করছি এখানে ফার্স্ট গডই টাকা। এমনকি আল্লাহকেও টাকা দিয়ে, মানে ঈশ্বরকেও টাকা দিয়ে কেনা যেতে পারে। বস্তুত তাই দেখা যায় না। কীভাবে? সেটা হলো যে টাকা দিয়ে দেখবেন যে বিশাল মসজিদ করলেন, মন্দির করলেন, ব্যাস দেখবেন যে বিশাল জনপ্রিয়তা, বিশাল কিছু হয়ে গেল। যাকে আসল বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, এই আমেরিকা তার ডলারকে একমাত্র প্রধান বিনিময় মাধ্যম করাতে দেখেন যে তারা ডলার ছাপিয়ে যে কোনো দেশে পাঠিয়ে সেখানে বহু লোক, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, রাজনৈতিক নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, সবাইকে কেনা যায়। কিনে তারা কিন্তু যে কোনো দেশে একটা ভজকট লাগাতে পারে এবং দেশ ধ্বংস করতে পারে। যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এখানে কিন্তু তারা অত্যন্ত সুন্দর ও সফল হয়েছিল এবং এতে করে আমেরিকার বেড়ে যায়, আমেরিকার কিন্তু উৎসাহ বেড়ে যায়। তারা চিন্তা করলো তো ঠিক আছে, ভারতের লোকজনও তো টাকার লোভী, তাদের লোকজন যে টাকার লোভী না তা তো না। তাদের দেশের মানুষের যতই দেশপ্রেম থাক না কেন, একটা বড় জনগোষ্ঠী আছে, একটা বড় গোষ্ঠী আছে যারা কিন্তু টাকার লোভী। তো তাদের পিছনে টাকা ঢেলে অলরেডি কিন্তু একবার ভারতে কিন্তু অশান্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী অত্যন্ত কৌশলী হয়ে সেটাকে থামিয়ে দিয়েছে। বাট তাই বলে কি তারা থামছে নাকি? জি না, তারা থামে না। এখন নতুন ইস্যু সামনে নিয়ে আরসোলারা আবার হুমকি দিচ্ছে, তারা যন্তর মন্তর এসে হাজির হবে এবং আবার আন্দোলন করবে। এইবার তারা অজুহাত দেখাচ্ছে কি, আগে যখন আন্দোলন করেছিল তো আন্দোলন তুলে নেওয়ার 3টে শর্ত ছিল। প্রথম শর্ত হলো যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তো বাস করছে। দ্বিতীয় শর্ত হলো নিট পরীক্ষা বাতিল করাতে বা ফেল করেছিল এজন্যে কতগুলো ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল, 20-25 জনের মতো হবে। তো তাদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 1 কোটি টাকা। দেখেন সেখানে সেই টাকা, মারা গেল তার ছেলে বা মেয়ে, কিন্তু সেখানে টাকা দিয়ে কিন্তু সমাধান হচ্ছে। আচ্ছা, টাকা দিয়ে কি ছেলে বা মেয়ের প্রতিস্থাপন হয় বলেন? অর্থাৎ আমি একটু আগে যেটা বলছিলাম যে ডলারের শক্তি, ভালো কথা, 1 কোটি টাকা দিবে বলে সরকার প্রতিশ্রুতি দিল, সেটাও মেনে নিল। 3 নম্বর হচ্ছে যে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র যোগ দিছিল তাদের বিরুদ্ধে কোনো কেস কারবার, মামলা এগুলো হবে না। সরকার বলল যে ঠিক আছে, সেটাও আমরা মেনে নিলাম, এগুলো কোনো কিছুই হবে না। কিন্তু এরপরে এসে এই আরসোলারা আবার বলছে কি, আরসোলারা বলছে যে এই সরকার করছে, মানে চুক্তি ভঙ্গ করছে, কি যারা নাকি আন্দোলনে ছিল। এখানে হচ্ছে এইবার তাদের বক্তব্য বলে যারা আন্দোলনে ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। আর যখন আলোচনা হয়েছিল তখন বলা হয়েছিল যে শুধুমাত্র ছাত্ররা, মানে যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তো এখানে একটু ব্যাখ্যার একটু ডিফারেন্স হয়ে গেল না? ওখানে তো ছাত্র কতজন ছিল, তার থেকে বেশি তো অছাত্র ছিল, এবং যারা বস্তুত বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, এবং ওই রাজনৈতিক দলের লোকজন আবার গুন্ডা ফান্ডা, মাস্তান, সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসী, এগুলোকে ভাড়া করছিল, যারা নাকি অতীতে বহু কেস কারবারের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে অনেক কেস কারবার আছে। তারাও কিন্তু সুযোগ পেয়ে এসে ওখানে ঝামেলা করেছিল, তাই না? তো বর্তমান সরকার অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি, এবং এখানে এই দেখেন ইসরায়েলের কারসাজি, এই যে ওই পুলিশ বা ওই যারা নাকি ওখানে ওই করতেছিল, মোকাবেলা করতেছিল, তারা চোখে চশমা দিয়েছিল না, এবং বলা হয় না যে সেই চশমায় নাকি সেই এআই পরিচালিত ক্যামেরা ছিল। তো ওইগুলো দিয়ে তারা রেকর্ড করছে। ভাই, এই প্রযুক্তিটা কোথা থেকে? আমি নিশ্চিত এটা ইসরায়েল থেকে।
কারণ ইসরায়েলও এই একই প্রযুক্তি ব্যবহার করে ওরা ওই যে গাজা বা পশ্চিম তীর এই সমস্ত জায়গায় যে সমস্ত সন্ত্রাসী বদমাশ আছে না তাদেরকে চিহ্নিত করে। আমার ধারণা ভারত ওই প্রযুক্তি আমদানি করছে, করে ওখানে তো চিহ্নিত করছে যে কারা কারা কী আকাম কুকাম করছে, কারা ভাঙচুর করছে, কারা ঢিল মারছে, ইটপাটকেল মারছে, তাই না? এগুলো তো চিহ্নিত করছে। এবং একই সঙ্গে কারা কারা দাগি আসামি যারা নাকি ওখানে হাজির ছিল। এখন কথা হচ্ছে ওরা তো ছাত্র না, তো যে চুক্তি হয়েছিল যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, তো ওই গুন্ডা বদমাশ সন্ত্রাসী তারপরে যে সমস্ত সমাজ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী লোকজন ওখানে জড়ো হয়েছিল বিভিন্ন ধান্দায়, এবং অবশ্যই তারা টাকা না পেয়ে তো আর ওখানে আসেনি। এবং এখানেও টাকার শক্তি, ওরা কিন্তু টাকা ছাড়া আসেনি। তো তাদের বিরুদ্ধে তো এই তাদের ব্যাপারে তো এই যে ছাত্রদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এই বিধিটা তো তাদের ব্যাপারে খাটে না, কারণ তারা তো ছাত্র না। নট অনলি দ্যাট, আমেরিকা থেকে বেশ কয়েক শত লোক কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছিল, এবং তাদের টিকিটের টাকা, যেমন রাউন্ড টিকিট, তারপরে ওই দিল্লিতে থাকা খাওয়ার খরচ, একজনের পিছনে $4,000-5,000 নিশ্চয়ই খরচ হয়েছে, তাই না? তো যদি 200 লোক আসে, চিন্তা করে দেখছেন মানে কত টাকা এখানে খরচ করা হয়েছে। খোদে আমেরিকা থেকে আসছে, ভারতেরই বংশোদ্ভূত, ভারতেরই লোক, তারা আমেরিকায় পড়াশুনো করে চাকরি বাকরি করে, এখন প্রতিষ্ঠিত, তারা চলে আসছে ভারতে। ফিরে এসে দেখেন আমেরিকা ছিল বলে ভারতে, সেখানে থাকার পরে তারা ভারতের প্রতি মুখে ভালোবাসার অনেক কথাই বলে, কিন্তু ভারতকে আবার ধ্বংস করার মতো আদর্শ মাত্রার মধ্যে ঢুকে গেছে। তারা দিব্যি চলে আসছে এই ভারতে। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে যায় বা যাবে, দেখা যাবে যে ওরাই আবার ওই অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছে, তাই না? কিন্তু তাহলে এরা আসলো কেন? আসলো যে টাকা। তাদের বলা হয়েছে ঠিক আছে, রাউন্ড টিকিট দেওয়া হচ্ছে, থাকা খাওয়ার খরচ দেওয়া, যাও। ওরা চিন্তা করলে এই চান্সে ঠিক আছে দেশে যাই, একটু মা বাবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসি। ওরা কিন্তু ওই চান্স নিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে তাদেরকে যে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত করা হবে এটা তো কেয়ার করেনি। ওই যে টাকা পেয়েছে, ব্যাস শেষ। তো যাই হোক, এখন ওই যে সমস্ত সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী যে সমস্ত লোকজন ক্রিমিনাল টেরোরিস্ট বদমাশ, তাদেরকে তো চিহ্নিত করছে। যেমন উদাহরণস্বরূপ যে এক জুনায়েদ বলে এক লোক খাবার দিছিল, তাই না? কোটি কোটি টাকা খাবার সে বিলিয়েছে। তাহলে ওই জায়গায় আন্দোলন করতেছিল, সে যে ওদেরকে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখলো, একটা মহান কাজ, এই জন্য তাকে ধন্যবাদ দিবেন আপনারা। আপাত দৃষ্টিতে তো সেটাই মনে হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে ও একজন ঘড়ি মেকার। ওই ঘড়ি মেকার বলছি, মোবাইল ফোন মেকার মানে মোবাইল ফোন সারে বা মোবাইল ফোনের দোকানে সে কয় টাকা ইনকাম করে। তো কোটি কোটি টাকা কোথায় পাইলো এখানে জনসেবা করার জন্য? এত মহান তো সে না। তাহলে নিশ্চয়ই কোনো জায়গা থেকে কেউ তাকে সে টাকা পাইছিল বা কেউ তাকে দিছিল, এবং কেন দিছিল? তাহলে পুলিশ তাকে কি জেরা করবে না, ধরবে না যে বিষয় কি? হঠাৎ করে তোমার এত জনদরিদ্র হয়ে উঠলে ভালো কথা, জনদরিদ্র হওয়া তো খারাপ না। গাইটের টাকা খরচ করে তুমি যদি জনদরদি কাজ করো সেটা তো প্রশংসাযোগ্য, বা নিজের উপার্জনের টাকা দিয়ে খরচ করলেও তো সেটা কেউ কিছু বলবে না। বাট তোমার যে অবস্থা, তুমি তো 5-7-10 কোটি টাকা খরচ করার ক্ষমতা রাখো না, টাকা কোথা থেকে পেলে? এখন ও যদি বলে যে আমি উপার্জন করছিলাম, ব্যাংকে জমা রাখছিলাম, সেই টাকা দিয়েই আমি, আমার খুব কষ্ট লাগতেছিল ছেলেপেলেদের দেখে, এই জন্যে আমি তাদেরকে খাইয়েছি, তাহলে ব্যাস মামলা শেষ, ডিসমিস। কিন্তু ও যদি থার্ড পার্টির কাছ থেকে টাকা নিয়ে আসে বা নেয়, তাহলে বুঝতে হবে যে এ লোকটা অবশ্যই জেনে শুনে বুঝে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, তাই না? এখন ওই আন্দোলনে যারা গেছিল তাদেরকে কেন রাষ্ট্রবিরোধী বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে, কারণ ওই জায়গায় ওরা যে কর্মকাণ্ড ওখানে করতেছিল বা করেছিল এটা রাষ্ট্রবিরোধী ছাড়া আর অন্য কিছুই না। সেখানে আজাদি আজাদি স্লোগান দিচ্ছিল, তাই না? তো কিসের আজাদি? আজাদি আজাদি স্লোগান মানে কি? ওরা কি কোনো উপনিবেশে আছে, নাকি কোনো ওই মানে ভারত কোনো জায়গা দখল করে রাখছে, সেখানে ওরা বসবাস করে, তো সেখান থেকে আজাদি চায়? তো এটা কি দেশ ভাগ করার একটা ষড়যন্ত্র না? তো এটা কি রাষ্ট্রবিরোধী না? তারপরে এটা আরও এই কারণে রাষ্ট্রবিরোধী, কারণ হচ্ছে যে নিট পরীক্ষা নিয়ে এত ক্যাচাল, এদের আন্দোলনের আগেই কিন্তু সেই নিট পরীক্ষা বাতিল হয়েছিল, এবং নতুন করে প্রশ্নপত্র তৈরি করে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল, এবং তারপরে যারা পাশ করার কোর্স ছিল, যারা ফেল করার কোর্স, ইটস ওকে।
অর্থাৎ এরা দাবি দেওয়ার আগেই কিন্তু ওই যেহেতু নিট পরীক্ষা একটা উচ্চমানের পরীক্ষা, যারা পাশ করবে তারা মেডিকেল কলেজে ভর্তি হবে এবং অবশ্যই ডাক্তার হবে। ভালো ডাক্তার না হলে আবার তাদের হাতে লোকজন মারা যাবে, তাই না? এখন এখানে তো সরকার কোনো গড়িমসি করে নাই। তারা তো যত কষ্ট হোক, যত পয়সা খরচ হোক, তারা কিন্তু যে প্রশ্নপত্র ফাঁসের কারণে ওই পরীক্ষা বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নিয়েছিল। তো তাই যদি হয় তাহলে এখানে তো তারা কেউ দোষ করছে, এই জন্য তার পক্ষে গিয়ে তো সরকার সাফাই গায় নাই বা তাকে রক্ষা করতে দেয় নাই, সাথে সাথে পদক্ষেপ নিয়েছে, তাই না? তো তাই যদি হয় তাহলে এখানে তো আন্দোলনের কোনো ব্যাপার স্যাপার থাকে না। তাহলে এখানে এরা আন্দোলন করেছিল কী জন্যে? শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাই না? কেন শিক্ষামন্ত্রী কি প্রশ্নপত্র তৈরি করে আর সে কি প্রশ্নপত্র ফাঁস করেছিল না? যারা নাকি একটা পর্যায়ে তো ভাই এই আমি বলি যে প্রশ্নপত্র বানাচ্ছেন ঠিকই আছে, অনেক গুরুত্বপূর্ণ, আমি কিন্তু কয়েকটা ভিডিওতে অলরেডি বলছি, কিন্তু ইভেনচুয়ালি এটা তো যে কম্পিউটার অপারেটর মানে যে টাইপ করে তার হাতে চলে যাবে, তাই না? সে তো দেখতেছে একেবারে লোয়ার লেভেলে, তাই না? তো ও যদি এখন প্রশ্নপত্র ফাঁস করে দেয়, আপনি থামাবেন কেমন এখানে? এবং এই প্রশ্নপত্র এমনই এক প্রশ্নপত্র যেটা আপনি একটা প্রশ্নপত্র 5-7-10 লাখ টাকাও বিক্রি করতে পারেন, তাই না? এমন মারাত্মক ব্যাপার না। আপনি যদি 10 জন কাস্টমার টোকান তাহলে 1 কোটি টাকার উপরে আপনি ইনকাম। তো বেটা যে ওখানে চাকরি করে সারা জীবন চাকরি করলেও তো 1 কোটি টাকা বেতন পাবে না, তাহলে টাকার কাছে সে বিক্রি হবে না, এটাই তো। এখন এইটা কীভাবে সামাল দেবে সেটা এদের ব্যাপার, এরা কীভাবে সামাল দেবে এটা এদের ব্যাপার। আমি জানি না হলে এটা কীভাবে সামাল দেওয়া সম্ভব, এটা তারা চিন্তা ভাবনা করে দেখবে। মোদ্দা কথা হচ্ছে যে এখানে এই আরসুলা পার্টি যা যা দাবি করার কোর্স মানে যা যা দাবি করতে চাচ্ছিল সেই ধরনের রেমেডি কিন্তু সরকার অলরেডি নিয়েছিল। তারপরে এখানে আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকে না। যৌক্তিকতা থাকতো যে সরকার যদি এটাই বলতো যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সো হোয়াট, যারা পাস করছে, যারা করে নাই, ওই দাবিতে স্থির থাকলেই কিন্তু এদের আন্দোলনটার একটা বৈধতা থাকতো, কিন্তু এটা ছিল না। যাই হোক, আমরা কিন্তু ওই যে ছেলে দুইটা তারাও কিন্তু একজন তো ওই যে সেই দ্বীপকে জানি নামও মনে থাকে না, আমেরিকা থেকে আসছে। আর একটা ছেলে সেও এরকম দেশ বিদেশে ঘুরে। ভাই, তোমরা দেশ বিদেশে ঘুরে হঠাৎ করে ভারতের প্রতি তোমাদের তো দরদ হয়ে গেল, ছাত্রছাত্রীদের প্রতি এত দরদ হয়ে গেল, অথচ তোমাদের চাইতে সরকারের দায়িত্ব তো বেশি এবং তারা সেটা পালনও করছে। তো যাই হোক, আসল ঘটনা তো এটা না। এইসব পরীক্ষা টরীক্ষা এগুলো বোগাস। এখন ওই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে না নামালে এই রাশিয়ার সাথে ব্রিক্সের সাথে ভারত যে যোগসাজশ করে ডলারাইজেশন করতে চাচ্ছে, এটা তো বন্ধ করা যাচ্ছে না। ভারতকে দুর্বল করতে হবে, তাই না? মূল থিমটা কিন্তু এখানে ডলারকে একচেটিয়া বিনিময় মাধ্যম হিসেবে রাখতে গেলে ভারতের অগ্রগতি থামাতে হবে, তাদের প্রবৃদ্ধি থামাতে হবে এবং ব্রিক্স নিয়ে তারা যে দৌড়ধাপ করছে এটা কিন্তু থামাতে হবে। আপনারা কি আসলে বুঝতে পারছেন বিষয়টা? এখানে আপনারা অনেক কথা বলেন যে এইটা ওইটা সেইটা, ভারত বিভাগ টিভাগ। আমার কাছে তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যারা আন্দোলন করতেছে তাদের হয়তো কিছু মুসলমান, কাশ্মীরি মুসলমান বা ওই জাতীয় কিছু লোকজন হয়তো আজাদি করতেছে, কিন্তু বাকি যারা তারা মনে হয় না যে তারা দেশভাগের আন্দোলন ওখানে করতেছে। বিষয়টা হলো ওটা না। বিষয়টা হলো আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে এখানে নরেন্দ্র মোদীকে নামাতে পারলে এই যে ভারতের যে মনে করেন 7% অলমোস্ট যে প্রবৃদ্ধি, এটা থেমে যাবে। এখন যে বিভিন্ন ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম থেমে যাবে, দুর্বল হয়ে যাবে আর কি। তাই দুর্বল হয়ে গেলে ব্রিক্স নিয়ে ফালাফালি এগুলো কি বন্ধ হয়ে যাবে না? তাহলে কিন্তু ডলার হিসাবে মানে ডলার ওই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যে কারেন্সি হিসাবে কিন্তু অটুট থাকবে। আমেরিকার ভয় কিন্তু ওটাই, কারণ আমেরিকা রাজত্ব করে ডলার দিয়ে, মিলিটারি দিয়ে না। আমেরিকা কিন্তু মিলিটারি দিয়ে রাজত্ব করে না, আমেরিকা রাজত্ব করে সারা পৃথিবীতে ডলার দিয়ে। আমেরিকা তো কোনোভাবেই চাইবে না যে সেই ডলারটা অচ্যুত হয়ে যাক, তাই না? এই যে 2 দিন আগে দেখলাম, খবর পেলাম রাশিয়া বাংলাদেশকে অফার দিয়েছে, ঠিক আছে তোমরা যদি আমাদের দেশ থেকে কোনো কিছু কিনতে চাও তোমাদেরকে ডলার দেওয়ার দরকার নাই, তোমরা ভারতীয় রুপি দিবা। দেখেন, ভারতীয় রুপি দিবা,
তো এই খবর যখন আমেরিকার কাছে যাবে, আর বাংলাদেশ যদি রাশিয়ার কাছ থেকে ভারতীয় রুপি দিয়ে কোনো মাল কেনে, আমেরিকা বাংলাদেশে তছনছ করে দিবে না? এত বড় দুঃসাহস! বর্তমানে যে সরকার আছে আমেরিকার কারসাজি, ডিপ স্টেটের কারসাজিতেই তো নানা কায়দায় আসছে, তাই না? এসে যদি এরা ভারতীয় রুপি দিয়ে রাশিয়ার মাল কেনে, এবং রাশিয়ার কী মাল? তেল, যেটা প্রয়োজনীয়, তাই না? অন্য তো আর কিছু না। রাশিয়া থেকে তেল কিনবে, তো তেল কিনতে গেলে ভারতীয় রুপি যদি দেয়, এই তারেক রহমানের দফা রফা করে ছাড়বে না আমেরিকা? বিষয়টা হালকা না। এবং এখানে বেসিক্যালি এই বর্তমান মার্কিন প্রশাসন বুঝতে পারতেছে যে ডলারের রাজত্ব তারা বেশি দিন ধরে রাখতে পারবে না। ওই জন্যই তো ওই রাশিয়াকে দিয়ে ইউক্রেন আক্রমণ করিয়েছে, যাতে দুর্বল করা যায়। আবার এদিকে মনে করেন ইরান, এর ওপরে হামলা পড়ছে যাতে ইরানকে দুর্বল করে দেওয়া যায়। মানে বহু, আর এদিকে ডাইরেক্ট তো আর ভারতের উপরে আক্রমণ করতে পারতেছে না। তাহলে কী করো? এখানে লোক পাঠাও, ডলার দিয়ে তাদেরকে কেনো, তারপরে তারা যেখানে ওই জায়গায় আন্দোলন করবে, টাকা দিয়ে তো সব কেনা যায়, তাই না? এখন দেখতে হবে যে ভারত সরকার এগুলাকে কীভাবে নিয়ন্ত্রণ করে। তবে হ্যাঁ, এইবার যদি খুব বেশি বাড়াবাড়ি করে, প্রথমে তো প্রশাসনিক লেভেল দিয়ে তো করতেই হবে। তবে এইবার মনে হয় যে সরকারের উচিত হবে বিজেপি নামক যে দলটা, বিশাল দল, তাই না, 100 কোটির উপরে যার সমর্থক, তাদেরকে ডাক দেওয়া এবং তাদেরকে বলা যে এই সমস্ত সমাজ বিরোধী, দেশ বিরোধী লোকজন যারা জড়ো হয়ে ঝামেলা পাকাচ্ছে, তাদেরকে একটু মোকাবেলা করা। পুলিশ দিয়ে পিটানোর দরকার নেই, ওই বিজেপির কর্মীদেরকে ওই লেলিয়ে দিলেই হবে। যেমন সেদিন কলকাতায় দেখলাম যে বিজেপির যে বিশাল জনসমাবেশ, মিছিল, ঠিক ওই একই কাজটা করতে হবে। একই কাজটা করতে হবে, তাকে জনগণ দিয়ে আসলে তাদের উচ্ছেদ করতে হবে। পুলিশ মিলিটারি দিয়ে করলে তো আবার বিপদ, তখন আবার সরকার কি ফ্যাসিস্ট হয়ে যাবে, তাই না? আমি অবশ্যই নিশ্চিত যে নরেন্দ্র মোদী এত বোকা না যে পুলিশ মিলিটারি দিয়ে গুলি দিয়ে তাদের মারবে না। তবে তাদের রাজনৈতিক কর্মীদেরকে নামা দিয়ে যদি পিঠে সাইজ করে দেয়, তখন তো আর কিছু হবে না, যে নিজেরা মারামারি করেছে, তাই না? কি বলেন? ধন্যবাদ।